হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই। আজকে হচ্ছে 7 তারিখ, আর আজকে 7 তারিখে তোমার ফার্স্ট শিফটে যতগুলো কোশ্চেন এসেছিলো জিকে থেকে বলো, সায়েন্স থেকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলো, সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কেননা তোমাদের পরবর্তীতে যাদের পরীক্ষা রয়েছে 7 তারিখের পরে, কালকে রয়েছে, যাদের 9 তারিখে রয়েছে, এবার পরীক্ষাটা চলতে থাকবে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো এই সেপ্টেম্বর পর্যন্ত যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে এই অ্যানালাইসিস ভিডিও, কারণ এনটিপিসি হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু প্রশ্ন তোমার হুবাহু রিপিট চলে আসে। তার জন্য অ্যানালাইসিস ভিডিও তোমাকে দেখে যেতে হবে, তুমি দারুণভাবে উপকৃত হবে। সামান্য একটা 10 থেকে 20 মিনিটের ভিডিওতে দেখে তুমি কিন্তু 2-4টে কমন প্রশ্ন পেয়ে যেতেই পারো, 100% পাবে একদম। আজকে প্রথম প্রশ্ন কি ছিল দেখো, ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? এখানে একটু জেনে নাও যে ভারতের সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর ধারা অনুসারে। 1988 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের যে নাগরিক রয়েছে তাদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই সংশোধনীতে 1926 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়, যা লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক ভোট অধিকারের বিধান করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে প্রথম মহিলা কে নিযুক্ত হলেন? উত্তর হয়ে গেল পুনম গুপ্তা, যিনি কিন্তু 2 এপ্রিল 2025-এ শপথ গ্রহণ করেছে। দেখো, প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর পুনম গুপ্তাকে ভারতীয় অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই এর অর্থাৎ নতুন ডেপুটি গভর্নর হিসেবে। তিনি 1 এপ্রিল 2025 তারিখে 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মাইকেল পাত্রার ও স্থলাভিষিক্ত করলেন, অর্থাৎ যে জায়গায় এখন পুনম গুপ্তা রয়েছে তার ঠিক সেই জায়গাতেই তার আগে ছিল হচ্ছে মাইকেল পাত্র। ঠিক আছে, এটি ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, যা 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক নীতিকে নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুনের রাজত্বকাল কতদিন ছিল? দেখো এখানে হুমায়ুনের রাজত্বকাল ছিল দুটি পর্যায়ে। প্রথম যে পর্যায়টা ছিল সেটা হচ্ছে 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং দ্বিতীয় একটা পর্যায় ছিল সেটা হচ্ছে 1555 থেকে 1556 পর্যন্ত। প্রথম পর্যায়ে দেখো, 1530 সালে তার পিতা বাবরের মৃত্যুর পর হুমায়ুন মুঘল সিংহাসন আরোহণ করেন। এই সময় তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন, যার মধ্যে ছিল আফগানদের সাথে যুদ্ধ করা এবং তার নিজের ভাইদের সাথেই যুদ্ধ করা। পরবর্তীকালে 1940 সালে শের শাহ সূরি তাকে পরাজিত করেন এবং তাকে ভারত ত্যাগ করতে বাধ্য করেন। তাহলে এটা গেল এই হুমায়ুনের প্রথম, ঠিক আছে, প্রথম পর্যায়ে শাসন করেছিল 1930 থেকে 40, অর্থাৎ 10 বছর। পরের পর্যায়ে দেখো 1950 সালে হুমায়ুন কিন্তু ভারতের উপর আবার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন, অর্থাৎ হুমায়ুন কিন্তু পরবর্তীকালে আবার শের সূরিকে হারিয়েছিল বা তার ছেলেকে হারিয়েছিল। ঠিক আছে, তিনি শের শাহ সূরি উত্তর সূরিদের পরাজিত করেন এবং দিল্লি ও আগ্রা দখল করেন, তবে তিনি মাত্র কয়েক মাস শাসন করতে পেরেছিলেন। 1956 সালেই কিন্তু তিনি মারা যান। পরবর্তী প্রশ্ন দেখো, 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটার জন্য সঠিক উত্তর হয়ে গেল উত্তরাখণ্ড। দেখো ব্যাখ্যা, সম্প্রতি নরেন্দ্র মোদী 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছিলেন, যেটা 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল 2025 সালে। এটার ম্যাসকট কি ছিল? মৌলি, অর্থাৎ হিমালয়ের মোনাল পাখি। জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজক সংস্থা IOA গুরুত্ব দেশ জুড়ে ক্রীড়া মনোভাব প্রচার করা এবং তার ক্রীড়ার প্রতি মানুষের আরও। 38তম জাতীয় গেমসের 2025-এর অনুপ্রেরণামূলক ট্যাগলাইন ছিল সংকল্প থেকে শিখর পর্যন্ত, এবং 38-এর ঠিক আগের যে জাতীয় গেমটা হয়েছিল 37তম জাতীয় গেম, সেটা হয়েছিল গোয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটা হলো উত্তর হচ্ছে জেনেভা। জেনেভা হলো সুইজারল্যান্ডের একটি জায়গা। এর প্রধান কাজ হলো বাণিজ্য যতটা সম্ভব সুষ্ঠু এবং দক্ষতার সাথে পরিবাহিত হয় তা নিশ্চিত করা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যর যে নিয়ম শৃঙ্খলাগুলো সেগুলোকে বজায় রেখে ব্যবসা বাণিজ্যকে যথাসম্ভব তোমার সুষ্ঠু স্বাভাবিক রাখা। এটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে তৈরি হয়েছিল। এটা 164টি সদস্য রয়েছে এবং 24 জন পর্যবেক্ষক রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে যে প্রাচীনতম বেদ কোনটা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে গেল ঋগ্বেদ। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ এবং নবীনতম বেদ হলো অথর্ববেদ। ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ, এটি মানবজাতির প্রথম গ্রন্থ হিসাবে বলা যেতে পারে। এতে 1028টি সূক্ত এবং 10,580টি শ্লোক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এক অশ্বশক্তি সমান বা 1 HP হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট? এটার জন্য সঠিক উত্তর হয়ে গেল তোমার 746 ওয়াট। একটি অশ্বশক্তি বা HP সমান হচ্ছে 746 ওয়াটের সমতুল্য। এই রূপান্তরটি আন্তর্জাতিক ইউনিট সিস্টেম বা SI সিস্টেমের একটি মান বা ইঞ্জিন বা মোটরের পাওয়ার আউটপুটকে একটি সাধারণ ইউনিটের সাথে সম্পর্কিত করতে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন কি হয়েছিল, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, যিনি কিনা 1947 সালে নিযুক্ত হন যুক্তপ্রদেশে, অর্থাৎ যেটা এখন বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্য, সেই রাজ্যের কিন্তু রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন আমাদের সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে। তিনি 15 আগস্ট 1947 থেকে 2 মার্চ 1949 পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1879 সালের 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলছে, সিবিআই এর বর্তমান মহাপরিচালক বা ডিজি কে? সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে। এটার জন্য সঠিক উত্তর হচ্ছে প্রবীণ সুদ। প্রবীণ সুদ একজন আইপিএস অফিসার, যিনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন এবং পূর্ব বেঙ্গালুরু ও মহীশূরেও কিন্তু তিনি পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন এর আগে। তিনি ক্রিকেটার মায়াঙ্কারের ছেলে। নেক্সট প্রশ্ন কি বলছে, কোন দল 2025 সালের মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ WPL ফাইনাল জিতে এই 3 মৌসুমের মধ্যে তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছেন? মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 সালের ফাইনালে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় মহিলা প্রিমিয়ার লিগের শিরোপাটা জিতেছেন। ন্যাট সারাভার ব্র্যান্ডের 3টি গুরুত্বপূর্ণ উইকেটের সুবাদে মুম্বাই কিন্তু 8 রানের জয় নিশ্চিত করেছিল। এছাড়াও কি কি অন্যান্য পুরস্কারগুলো পেয়েছে সেটা দেখো। ম্যাচের সেরা খেলোয়াড় হচ্ছে হরমনপ্রীত কৌর, তারপরে চিনেল হেনরি যিনি ছিলেন তিনি হচ্ছে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল তার, আর অ্যাশলে গ্রাইন্ডার সর্বাধিক ছক্কা মেরেছিলেন তিনি, অ্যানাবেল সাদারল্যান্ড ক্যাচ অফ দ্য মরসুম, সাবনিমের হাসি মোস্ট ডট বল, অমনজোত কৌর ছিল মরসুমের উদীয়মান খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন দেখো, গুলাম বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটার জন্য সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। মধ্যযুগীয় ভারতে কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানাতের প্রথম সুলতান এবং দাস বংশের প্রতিষ্ঠাতা। তিনি মাত্র 4 বছর শাসন করেছিলেন, 1206 থেকে 1210 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি অত্যন্ত প্রতিভাবান একজন সৈনিক ছিলেন, যিনি কিনা প্রথমে দাস হিসাবে ঘুরি সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ঘুরির সামরিক অভিযানে যান এবং পরে কিন্তু তিনি দিল্লির অভিযানেও এই মোহাম্মদ ঘুরির সহকারী হয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। সেই সুবাদেই কিন্তু দিল্লির কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর কিন্তু সেই সুবাদেই কুতুবউদ্দিন আইবক এখানকার যে দায়িত্বভার সেটা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন কি হয়েছিল, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। এই প্রশ্নটাই কিন্তু আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সময় বলেছিলাম এসেছে, এবং প্রশ্নটা অলরেডি 2-3 বার রিপিট হয়েছে, একটাই বছরে 2-3 বার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। তিনি কোন পার্টি থেকে এসেছেন? বিজেপি পার্টি থেকে এসেছেন তিনি। দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে চৌধুরী ব্রহ্মপ্রকাশ যাদব, যিনি কিনা 1952 সালে 17 মার্চ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন এবং 2 বছর অর্থাৎ 332 দিন ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে রাজ্য বিধানসভায় সিট রয়েছে 70টি। প্রয়াত সুষমা স্বরাজ ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। প্রয়াত শীলা দীক্ষিত হলেন দিল্লির সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী। তিনি ডিসেম্বর 1998 থেকে 28 ডিসেম্বর 2013 পর্যন্ত 15 বছর 25 দিন দিল্লির মুখ্যমন্ত্রীর পদটা সামলেছেন। দিল্লির সর্বকনিষ্ঠ যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তিনি তাহলে অরবিন্দ কেজরিওয়াল। নেক্সট প্রশ্ন কি বলছে, ঝিলাম নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর যে কাশ্মীরের দক্ষিণ পূর্ব অংশের ভেরিনাগ নামক একটি ঝর্ণা থেকে এই উৎপন্ন হয়েছে ঝিলাম নদী। ঝিলাম নদী জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল পর্বতের পাদদেশে অবস্থিত। তার প্রধান উৎস ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে। ঝিলাম হলো শ্রীনগরের শহরের জীবনরেখা, যা এই শহরটিকে 2টি ভাগে ভাগ করেছে। এই নদীর উপর মঙ্গলা বাঁধ নির্মিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম টানেল কোনটা? পীরপঞ্জাল টানেল হলো ভারতের দীর্ঘতম টানেল। ভারতের দীর্ঘতম এই টানেল অর্থাৎ পীরপঞ্জাল টানেলটি কিন্তু পীরপঞ্জাল পর্বতমালার মধ্য দিয়ে গেছে। এটি জম্মু ও কাশ্মীরের বানিহাল কাজিগুন্ড রেল লাইনের উপর অবস্থিত শক্তিশালী পীরপঞ্জাল পর্বতমালার উপর দিয়ে মোট 11 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথের মাধ্যমে তৈরি হয়েছে এই টানেলটি। পরবর্তী প্রশ্ন দেখো, আলোকনন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?
আলোকনন্দা নদীটি শতপন্থ হিমবাহ এবং ভাগীরথী খাড়াক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পঞ্চপ্রয়োগ গন্তব্যস্থল আলোকনন্দা নদীর পথ তৈরি অনুসরণ করে, যা হিমালয়ের শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পঞ্চপ্রয়োগ বলতে আলোকনন্দার 5টি সঙ্গমকে বোঝানো হয়েছে, যেখানে আলোকনন্দা ও অন্যান্য 5টি নদী মিলিত হয়। এই 5টি সঙ্গমস্থল হলো, একটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, 2 নম্বর হচ্ছে নন্দপ্রয়াগ, 3 নম্বর হচ্ছে কর্ণপ্রয়াগ এবং 4 নম্বর হচ্ছে রুদ্রপ্রয়াগ এবং সব থেকে শেষে হচ্ছে দেবপ্রয়াগ, যেগুলিকে একত্রে বলা হয় তোমার পঞ্চপ্রয়াগ। এই 5টি প্রয়াগকে একসাথে বলা হয় পঞ্চপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের যেসব নদীগুলো রয়েছে দেখো, বিষ্ণুপ্রয়াগে কি কি নদী মিলেছে? অলকনন্দার সঙ্গে ধৌলিগঙ্গা মিলেছে বিষ্ণুপ্রয়াগে। আমরা যদি বলি নন্দপ্রয়াগ, তাহলে অলকনন্দার সঙ্গে নন্দাকিনী মিলেছে নন্দপ্রয়াগে। কর্ণপ্রয়াগে মিলেছে আলোকনন্দার সাথে পিণ্ডার নদী, এবং সবশেষে রুদ্রপ্রয়াগ আলোকনন্দার সঙ্গে মন্দাকিনী মিলন হয়েছে। আর পরবর্তীতে দেবপ্রয়াগে আলোকনন্দা ও ভাগীরথীর মিলনস্থল, যেখান থেকেই শুরু হয় কিন্তু গঙ্গা নদী। ঠিক আছে। পঞ্চপ্রয়াগ একটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি পবিত্র স্থান। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2025 সালের বিশ্ব জল দিবসের থিম কি ছিল? 2025 সালের বিশ্ব পানি বা জল দিবসের প্রতিপাদ্য হলো হিমবাহকে সংরক্ষণ করা। এর লক্ষ্য হলো হিমবাহের গুরুত্ব তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তন ও জল সংকট মোকাবিলায় হিমবাহের সংরক্ষণের কতটা প্রয়োজন আছে সেটার উপর জোর দেওয়া এবং এটা নিয়ে মানুষকে সচেতন করা। প্রতি বছর 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য হলো মিষ্টি জলের গুরুত্ব এবং এর টেকসই ব্যবস্থাপনাকে তুলে ধরা। অর্থাৎ মিষ্টি জলের কতটা গুরুত্ব রয়েছে মানুষ জীবনের কাছে এবং এটাকে কিভাবে বেশি দিন ধরে টেকানো যায় সেই ব্যবস্থাপনাকেই তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব জল দিবস, যেটা প্রতি বছর কিন্তু তোমার 22শে মার্চ পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের একজন শক্তিশালী রাজা, যিনি প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর পুত্র ছিলেন। তিনি প্রায় সমগ্র ভারত জয় করেছিলেন। কোনো যুদ্ধে তিনি কখনোই পরাজিত হননি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে অবহিত করেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারাটি কিসের সাথে সম্পর্কিত? গ্রাম পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। অনুচ্ছেদ 40-এ বা ধারা 40-এ বলা হয় যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য পদক্ষেপ নেবে এবং তাদেরকে স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং কৃতিত্ব প্রদান করবে। অনুচ্ছেদ 44-এ বলা হয় অভিন্ন দেওয়ানি আইনের কথা, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এবং অনুচ্ছেদ 51-এ মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনারকে বা চিফ ইলেকশন কমিশনার হচ্ছে 26তম জ্ঞানেশ কুমার। একজন প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার হলো ভারতের নির্বাচন কমিশনের প্রধান, যা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত একটি সংস্থা। নির্বাচন কমিশনারকে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে 3 জন সদস্যের একটি নির্বাচন কমিটির সুপারিশে নিযুক্ত করে থাকেন, যার মধ্যে বিরোধী দলনেতা মন্ত্রী পরিষদের মন্ত্রী থাকেন। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ সর্বোচ্চ 6 বছর অথবা 65 বছর পর্যন্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশন সাধারণত ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য এবং প্রায়ই ভারতীয় প্রশাসনিক পরিষেবার সদস্য হন।